সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরি পাওয়ার্ড বাই news360bd.com। আপনারা আমাদের এই লাইভটি দেখছেন news360bd.com এর পোর্টালে, ওয়েব পোর্টাল, নিউজ পোর্টালে, এবং সেই সাথে দেখছেন এই নিউজ পোর্টালের ফেসবুক পেজে এবং ইন্সপায়ারিং বাংলাদেশের ফেসবুক পেজে। হার স্টোরি একটি নারীদের সাফল্য গাথা নিয়ে আয়োজন। দেশ ও দেশের বাইরের অসাধারণ সব নারীদের সাফল্য গাথা নিয়ে এই হার স্টোরি। অন্য নারীদেরকে অনুপ্রেরণা করাই আমাদের মূল উদ্দেশ্য। আর এজন্য দেশের বাইরে থেকে, মানে ওপার বাংলা থেকে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন খুবই জনপ্রিয় একজন নায়িকা, একজন অভিনেত্রী, সায়ন্তনী গুহ ঠাকুরথা। পরে আমরা তার কাছ থেকেই বাকিটা শুনছি। সায়ন্তনী, কেমন আছেন? হাই সুমাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আসলে আমাদের এই হার স্টোরিতে আমরা সব অসাধারণ সব নারীদেরকে নিয়ে আসি। আপনাকে পেয়ে আমরা আজকে খুবই আনন্দিত। কলকাতা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এইভাবে এই একটা ভার্চুয়াল টক শো অ্যারেঞ্জ করেছো এবং আমার বাংলাদেশের বন্ধুদের, ফ্যানদের সাথে আমি কানেক্ট হতে পারছি। আর এটা আমার কাছে গ্রেট প্লেজার, সিরিয়াসলি খুব ভালো লাগছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের আমার যারা ফ্যানরা তারা আশা করি সুস্থ, ঠিক আছে। আর তুমি বললে সব অসাধারণ, কিন্তু আমি ভীষণই সাধারণ। আমার কাজটা হয়তো অসাধারণ, কিন্তু আমি খুবই সাধারণ। সেটা আমরা এখনই শুনবো। আপনি সাধারণ না অসাধারণ সেটা আমরা এখনই শুনবো। প্রথমেই জানতে চাই যে আসলে এই যে এতগুলো পরিচয় আছে আপনার, বা এত সুন্দর একটা পরিচয় আছে, অভিনেত্রী, অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী, নিজেকে আসলে কিভাবে দেখতে চান? একজন ভালো নারী হিসেবে না একজন ভালো মানুষ হিসেবে? আমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই। একজন ভালো মানুষ, একজন মানুষ যে সমব্যথী, একজন মানুষ যে নিজের সমাজের জন্য কিছু করতে চায়, একজন মানুষ যে চায় যে তার সে মারা গেলেও একসময় তার নামটা রয়ে যাক। একজন মানুষ যে চায় যে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতে, মানে যারা মানে অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে, এরকম একজন মানুষ হতে চাই। দেখো, নারী তো আমি সবার প্রথমে, এটা 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 একদম, এটা অস্বীকার করার কোনো বিষয় নেই। কিন্তু একজন নারী হওয়ার উপরেও সবার আগে আমি একজন মানুষ। হ্যাঁ, তো মানে নারীদের মূল মন্ত্র হওয়া উচিত যে একজন ভালো নারী এবং একজন ভালো মানুষ সর্বপ্রথমে হতে হবে, তারপর একজন ভালো নারী। সেটাই যেন সবার হয়। প্রথমেই জানতে চাই যে আসলে কি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে দেখো, অভিনয়টাই করছি, খুব সিরিয়াসলি অভিনয়টা করছি। এই করোনার জন্য হয়তো আমি যেহেতু লাস্ট 2018 পরে আমি আর টেলিভিশন প্রজেক্ট করছি না, তো সিনেমায় আছি, ওয়েব সিরিজ করেছি, ন্যাশনাল ওয়েব সিরিজ করেছি ন্যাশনাল প্ল্যাটফর্মে। এছাড়া এই মুহূর্তে যেহেতু এখন এখানে জানোই কলকাতায় মানে ইন্ডিয়াতে করোনার পেশেন্টের সংখ্যা প্রচুর, করোনা আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর, প্রচুর লোক কেরিয়ার বোঝাও যাচ্ছে না কে ক্যারি করছে এই ভাইরাসটা। এই মুহূর্তে আমি খুব একটা স্টুডিও শুট করছি না। হ্যাঁ, কিন্তু আমরা শর্ট ফিল্ম করছি, মিউজিক অ্যালবাম করছি, ফটোশুট করছি, কারণ পুজোর সামনে। হ্যাঁ, চাঁদের হাসি, আমি একটা রবীন্দ্রনাথের গানের উপরে এখনকার প্রেক্ষাপটে। হ্যালো, হ্যাঁ, সেটা করছি। রবীন্দ্রনাথের গান অনেকেই পিকচারাইজ করেছেন বিভিন্ন ভাবে। তো এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই করোনা সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের মিউজিক ভিডিওটা তৈরি করা হয়েছে। এই ভীষণ একটা বাস্তব জগতে, ভীষণ একটা কঠিন পরিস্থিতিতে, কঠিন সময় আমরা আছি,
সেই সময়ে দাঁড়িয়ে মানুষত্বটা, ভালোবাসাটা কোথাও হারিয়ে যাচ্ছে। তো সেই ভালোবাসাটা আবার ফিরিয়ে আনা, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসাটা আবার ফিরিয়ে আনাতে এই মানে এই স্টোরিটা, মিউজিক্যাল স্টোরিটা তুমি দেখলে বুঝতে পারবে। আমার সাথে প্রান্তিক করেছে, সামনে 2 মিনিট একটা গল্প আছে এবং পেছনেও গল্প আছে। হ্যাঁ, এর মাঝখানে এই সিচুয়েশন সবটা ধরা হয়েছে। তো এটা জাস্ট স্টুডিও থেকে প্রডিউস করা, সুচন্দ্রা ভানিয়া আমার বন্ধু প্রডিউস করেছে। তো আহ, ভালো এটা। এবং এটা সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, এটা তখন আমরা যখন যে সিচুয়েশনে শুট করেছি তখন করোনা লকডাউন পিরিয়ডে শুট করেছি, এবং সেই সময় আমার বাড়িতে শুটিং হয়েছিল। এটা পুরোটাই আমার বাড়িতে শুটিং করা, আমার বেডরুমে। আমার এই যে এখানে আমি বসে আছি এখন, আমার একটা বারান্দা আছে খুব সুন্দর, এটা এখানে আমি বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো এখানে ছাদে এরকম মানে এর পুরোটা, এবং খুব অল্প একটা ছোট্ট টিম নিয়ে, মানে আমি প্রান্তিক মানে আমার অপোজিটে ছিল, এবং তার সাথে সাথে আমাদের পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা বা প্রোডাকশনটা দেখছিলেন বিপ্লব দা, এবং ক্যামেরায় ছিলেন, এবং ক্যামেরার সাথে অ্যাসিস্ট্যান্ট এবং ডিরেক্টর। মানে এই কজন নিয়ে খুবই, আমার বাড়ির একটা পোর্শন প্রায় আটকাই ছিল, কারণ এটা এই দিকটা হচ্ছে আমার ঘর, এবং আমার এই পোর্শনটা দিয়ে আমার একটা এক্সট্রা মানে এন্ট্রি করার রাস্তা আছে। মানে এটা আমি চাইনি যে আমার মা আছে বাড়িতে, এবং তিনি 60 বছর বয়স, এবং তুমি জানোই যে বয়স্ক লোকেদের জন্য এটা খুবই টেনশনের সিচুয়েশন। এবং এই সময় আহ, উম, আমার মা ডায়াবেটিক পেশেন্ট, আমার মার অ্যাস্তমা আছে, আমার মার হাই প্রেশার আছে। তো অনেকটা সাবধানে করতে হয়েছে শুটিংটা, কারণ একটা দায়িত্ব তো ফ্যামিলির উপরে সবসময় থাকে। দেখো আমরা সবাই প্রফেশনাল, সবাই ভীষণ কাজকর্ম সবকিছু, কিন্তু সবার আগে ফ্যামিলি, সবার আগে। তো এটা ভেবে চিন্তা করে একদম। আহ, একটা দায়িত্ব আছে আমার নিজের পরিবারের উপর। তো যতটা সম্ভব সতর্ক ভাবে করেছিলাম, এবং ভীষণ আমার মনে আছে যারা বাড়িতে এসেছিল তাদের জিনিসপত্র অব্দি স্যানিটাইজ করে ঢোকানো হয়েছিল। তো স্প্রে করে ঢোকানো হয়েছিল। তো ওইভাবে আমরা শুটটা করেছি খুব প্রবলেমের মধ্যে, কিন্তু আহ, আহ, মানে এডিটিং এর পরে এডিটর ভীষণই সুন্দরভাবে এডিট করেছিল, এবং আশা করি যে বক্তব্যটা আমরা পেশ করতে চেয়েছি, যে এখনো মনুষ্যত্ব কোথাও বেঁচে আছে, কোথাও ভালোবাসা মরে যায়নি। তো এটাই আমাদের বিষয় ছিল গানটার, মানে ভিডিওটা। এটা তো তো শুনলাম এখন কি কাজ করছেন সেটা নিয়ে। আর হ্যাঁ, নিজের ক্যারিয়ারটা কিভাবে শুরু করেছিলেন সেই গল্পটা যদি দেখো। আমাদের হ্যাঁ, দর্শকদের শোনাতেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার প্রথম দেখো, আমার এই ব্যাকগ্রাউন্ডে, মানে আমার ফ্যামিলিতে আমার ভাই বোন কিংবা চারপাশে মানে দূর দূরান্ত অব্দি কেউ কিন্তু অভিনয়ে খুব একটা নেই। আহ, এবং আমার মা এবং আহ, আমার ফ্যামিলিতে খুব একটা সাপোর্টও প্রথমে করেনি। আমি প্রথমে মডেলিং শুরু করেছিলাম। সবার আগে আমি থিয়েটার করতাম। আমার মনে আছে আমি বিশ্বনাথ ব্যানার্জি, রাহুল ব্যানার্জির বাবা, তার গ্রুপে থিয়েটার করতাম। সেটা আমি ক্লাস 10 থেকে করতাম। এবং আমি অনেক ছোট, ক্লাস 3 থেকে আমি নাচ করি। তখন সবাই আমায় বলতো তোমার এক্সপ্রেশন খুব ভালো, এবং জেঠু আমাকে প্রথম দেখে এবং তারপরে আমাকে থিয়েটারের জন্য অফার করে, এবং আমি থিয়েটার করি, এবং খুব কঠিন কঠিন থিয়েটার করতেন, কারণ উনি বিজন ভট্টাচার্য ওনার গুরু ছিলেন। তো আমরা বেশিরভাগ বিজন ভট্টাচার্যের নাটক করেছি, এবং জানোই খুবই কঠিন, মরা চাঁদ, লাশ ঘুরে যাক, এই সবকটা মানে বেশ কঠিন নাটক। তো কঠিন দিয়ে শুরু হয়েছিল, এবং তারপরে পড়াশুনো এসব চলছিল। এবং যখন এমএ পড়তে পড়তে মডেলিং স্টার্ট করি, এবং এমএ শেষ করার পর আমার মনে আছে আমি অভিনয়ের দিকে যাই। কিংবা এম এর কোথায়, আমার মনে হয় এম এর লাস্ট ইয়ার, সেই সময় আমার অভিনয় স্টার্ট হয়। এবং এই অভিনয়ে সিরিয়াল থেকে শুরু হয়, এবং এই সিরিয়াল থেকে শুরু হয়ে এই সিরিয়াল, আমি 2014-তে আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়, আমার নাকের বোন ফ্র্যাকচার হয়, আমার হাতের এই রিস্টটা পুরো ভেঙে যায়, এবং একটা গ্যাপ হয়, এক বছরের মতো আমি গ্যাপ দিই, কারণ আমার 1 বছর আমি হাত নাড়াতে পারিনি, এবং আমি অনেকে মনে করেছিল যে আমি হয়তো আর ব্যাক করতে পারবো না। হুম। তো ভগবানের অশেষ দয়া, এবং আমার ফ্যামিলি সেই সময় আমার পাশে ছিল, মা অনেক অনেক মানে মায়ের শুশ্রূষা সবকিছু মিলিয়ে আবার আমি সুস্থ হই, এবং আমি তারপরে নিউজ চ্যানেলের একটা ঝুমের আমি ভিজে হিসেবে জয়েন করি, তারপর মিউজিক বাংলার ভিজে হই, তারপর আমি জি সিনেমা একটা অ্যাওয়ার্ড, মানে একটা
শো হতো, পেস্ট্রি শো, টলি বলি ব্লাস্ট, ওটা স্টার্ট করি এবং তারপরে আবার একটা সিরিয়াল করি এবং সেই সময় সিনেমাও করি। একসাথে সিরিয়াল সিনেমা দুটো করি। গেম প্ল্যান বলে একটি সিনেমা পল্লবী চ্যাটার্জি প্রডিউস করেন এবং সেই সময় করি। তিনজন মেন ক্যারেক্টার ছিলেন, পল্লবীদি, মহেশ ঠাকুর এবং আমি। এবং ওটা থেকে আবার সিনেমা স্টার্ট হয় এবং তারপরে সৃজিত মুখার্জির সিনেমা, তারপর সায়ন্তন ঘোষালের ওয়েব সিরিজ জি5 এর জন্য। আমি তেলেগু ফিল্ম করেছি তার মাঝখানে, সন্তোষ পি জয়কুমারের সাউথের, এবং তার সাথে সাথে ন্যাশনাল অ্যাড প্রচুর। এবং তার এইভাবেই আমার কেরিয়ারটা এগোয়। সিরিয়াল আমাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে, এটা অস্বীকার করব না। আমি কিরণমালা করেছি, লাস্ট সিরিয়াল ছিল আমার সাত ভাই চম্পা, এবং তারপরে আমি সিনেমায় ঢুকেছি এবং সিনেমায় বৃষ্টি তোমাকে দিলাম, জয়দি, তোমাদের ওখানকার খুবই ওয়েল নোন অ্যাক্ট্রেস জয়া আহসানের সাথে আমার প্রথম কাজ ছিল বৃষ্টি তোমাকে দিলাম। এবং তারপরে আমরা বোনের ক্যারেক্টারে অভিনয় করি সৃজিত দাস সিনেমাতে। এবং এইভাবেই আমার জার্নি স্টার্ট, এবং এখন আমি সিনেমাটাই করছি এবং ওয়েব করব। সিরিয়াল এই মুহূর্তে করতে চাইছি, এই মুহূর্তে করোনা সিচুয়েশনে দেখছি স্টুডিও পাড়ায় প্রত্যেকদিন কেউ না কেউ এফেক্টেড হচ্ছে। তো আর আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেখো, এটা তো শুধু আমি এফেক্টেড হলে শেষ হতো না গল্পটা। এটা এত ছোঁয়া আছে যে বাড়িতে অব্দি মানুষ বয়ে আনছে। তো আমার বাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ আছেন এবং আমার যথেষ্ট সাবধানে থাকতে হচ্ছে তার জন্য। তো এই মুহূর্তে স্টুডিওতে গিয়ে শুটটা করছি না, মানে সিরিয়াল করছি না, কিন্তু ভবিষ্যতে করতেও পারি ভালো চরিত্র পেলে। কিন্তু এখন এই মুহূর্তে সিনেমাটাই মাথায় আছে, এটাই আপাতত কেরিয়ার গ্রাফ চলছে। আহ, আর বলো। বর্ণাঢ্য ক্যারিয়ার বলবো আমি, অনেক বর্ণাঢ্য একটা সুন্দর ক্যারিয়ার। তো এই যে এত কিছু করার পেছনে কার অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি ছিল? আহ, এই ক্ষেত্রে আমি বলবো আমার নিজের। কারণ বললাম না, আমার বাড়ি থেকে প্রথমে আমার মা তো একেবারেই সাপোর্ট করেনি, মানে অভিনয়, মানে আমি মাস্টার ডিগ্রি পড়বো, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি। তো আমার মায়ের ইচ্ছে ছিল যে তারপরে আমি WBCS করবো এবং কোনো গভর্নমেন্ট সার্ভিস করবো। একটা সরকারি লাল বাতিওয়ালা গাড়িতে ঘুরে বেড়াবো, এরকম একটা মার ইচ্ছে ছিল। মা এখানে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, তো ফিনান্স ডিপার্টমেন্টে ছিলেন। তো মায়ের অনেকটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা মায়ের পূরণ হয়নি। প্রথমে একটু ভীষণই মানে এই বিষয়ে মা সাপোর্ট করেনি। আমি ছোটবেলা থেকে নাচ করতাম এবং মনে আছে আমি নাচের শোজ করে পয়সা জমিয়ে প্রথম পোর্টফোলিও করি আমার। পরের দিকে সাপোর্ট করে যখন ধীরে ধীরে টিভিতে দেখা যাচ্ছে, পেপারে নাম হচ্ছে, তখন সবাই সাপোর্ট করে, মানে মা, বোন, সবাই সাপোর্ট করে। আমার বোন অবশ্য, যদি তুমি বলো, আমার বোন চিরকালই মানে তখন মানে সাপোর্ট করেছিল, কারণ আমার বোনের বক্তব্য হচ্ছে আমি যাই করতাম, থাকে না কিছু অন্ধ ভালোবাসা, যে তুমি যাই করো তাতেই আমি খুশি। তো আমার বোন সাপোর্ট করেছিল, বোনের বক্তব্য হচ্ছে হ্যাঁ ও যদি কিছু করতে মানে, তো ওর অত বেশি ভাবনা ছিল না, ও জানতো না, আমার থেকে 2 বছরের ছোট, আমি নিজেই তখন ছোট, ও আরো ছোট। তো ওর অতটা ভাবনাটা মানে স্ট্রং ছিল না, কিন্তু ও ভাবে যে দিদি যাই করবে ভালো করবে, এরকম একটা ব্যাপার। এটা আছে, হ্যাঁ। কিন্তু আমার কাজিনসরা সবাই আমাকে খুব এই ব্যাপারে সাপোর্টিভ ছিল। আমার আহ, মানে বাড়ির বড়রা থেকে আমার ভাই বোনেরা, আমার কাজিনসদের আমি খুব ক্লোজ, বুঝেছো তো? আমার পিসতো মাসতো জ্যাঠতো ভাই বোনরা আমরা খুব ক্লোজ, আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, আমরা প্রত্যেক অকেশনে দেখা করি, বুঝেছো তো? তো ওরা খুব সাপোর্টিভ ছিল এই দিক থেকে। আর আমার আহ, বন্ধুরা খুব সাপোর্ট করেছে, বন্ধুরা মানে খুব ক্লোজ বন্ধু কিছু, এরা খুব সাপোর্ট করেছে। এটা তো শুনলাম যারা সাপোর্ট করেছে, কিন্তু যারা সাপোর্ট করেনি এদের কথাও একটু জানতে চাই যে কারা সাপোর্ট করেনি বা কারা বাধা দিয়েছে কাজের সময়টাতে, প্রফেশনাল লাইফে বা পরিবার থেকে, এরকম কিছু কি আছে? দেখো, পরিবার থেকে মা প্রথমত চাননি, একেবারেই চাননি যে আমি করি। মার ইচ্ছে ছিল আমি তারপরে WBCS করি, তো এই একটু মার একটা অমতেই হয়েছিল। এবং তারপরে হচ্ছে কিছু আত্মীয় স্বজন যাদের বক্তব্য ছিল, দেখো আমাদের সমাজটা এখনো তো অতটা মানে ওপেন হয়নি মেয়েদের জন্য, মানে হ্যাঁ রাত্রিবেলা হয়, মেয়েকে কেন কিভাবে ছেড়ে দিয়েছিস, মানে মাকে শুনতে হয়েছে যে হ্যাঁ কিভাবে ও রাত্রি হয়, ও রাত্রি হয়। তো আমার মনে আছে তারপরে আমি প্রথম গাড়ি কিনি, আমার প্রথম সিরিয়াল করতে করতে আমি গাড়ি কিনি, কারণ ওই রাত্রির ব্যাপারের জন্য, মানে এত আমি মায়ের কাছে টাকা জমাতাম এবং
মাই প্রথমে বলে ইনসিস্ট করে গাড়িটা কেনা, যে না রাত্রিবেলা হয়ে যাচ্ছে, প্রোডাকশনের গাড়ি। মানে এরকম আমি আমি সেই সময় মানে তখন প্রথম প্রথম কাজ করছি, তখন আমি এই রকমও শুনেছি যে থাকে না পাড়া প্রতিবেশীরা বলে, বাবা এক এক দিন এক একটা গাড়ি ছেড়ে যায়, এবং তারা তো জানে না যে প্রোডাকশনের গাড়ি, এবার প্রোডাকশনের গাড়ি তো বিভিন্ন দিন বিভিন্ন গাড়ি ভাড়া নেওয়া হয়। এবং তারা রাত্রিবেলা ধরো, এখন যেমন আমাদের শুটিং এর একটা শিডিউল হয়ে গেছে কলকাতায়, যে একটা 10 ঘন্টার বেশি হবে না, বুঝেছো তো? তখন সেই সময় ছিল না। আমি যখন 2018-তেও আমার লাস্ট সিরিয়াল করার সময় আমার মনে আছে সকাল 7টায় আমাদের কল টাইম ছিল, আমার পরের দিন সকাল 7টায় প্যাক আপ হয়েছে, এরকমও হয়েছে। মানে তখন মানে প্রায় 20 ঘন্টা 21 ঘন্টাও শুটিং করেছি আমরা। তো সেই সময়টা মানে এরকম যে রাত্রির 1টা 2টোয় মানে মেয়ে বাড়ি ফিরছে, আর তখন বাচ্চা মেয়ে, মানে কি মানে পরিবারের লোকজনরা, মানে আমার বাবার বাড়ির পরিবারটা একটু মানে একটু অর্থোডক্স গোড়া পরিবার, এবং তাদের বক্তব্য হচ্ছে, এবং তারপরে পোশাক আশাক নিয়ে কথাবার্তা, হ্যাঁ এই পোশাক পরছে এই পোশাক পরছে না, মানে বুঝতে পারছো যেটা নর্মালি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়, যে এরকম এই প্রফেশনে গেছে, এরকম একটা প্রফেশন, এখানে তো মানে না জেনেই আগে মানুষের একটা কিছু ভীতি থাকে, প্রচুর মানুষের গ্ল্যামার ওয়ার্ল্ড সম্বন্ধে বিভিন্ন ধারণা থাকে। আজকাল কিন্তু কোনো প্রফেশনই তুমি কি বলতে পারো যে একটি মেয়ে 100% সেফ আছে? সেফটি নিজেদের কাছে। আমি এখনই বলতে চাই, অভিনয়ের প্রফেশনে কেউ তোমায় জোর করে, কেউ তোমায় রেপ করবে না, কেউ তোমায় জোর করবে না। হ্যাঁ, হয়তো তোমাকে কেউ কুপ্রস্তাব দিতে পারে, কিন্তু তুমি সেটা না, তোমার উপরে, তুমি সেটা নাকচ করবে কি করবে না, তোমার চারিত্রিক দৃঢ়তার উপরে। কিন্তু আমি মানে বলবো না যে এই প্রফেশনে মানে আহ যারা প্রফেশনাল তারা কেউ তোমায় জোর করতে পারে, কখনোই এখানে কেউ মানে কোনো প্রফেশনে আমার মনে হয় না আহ, জোর করে। হ্যাঁ, এবং কিছু মানুষ সবসময় খারাপ থাকে সব জায়গায়, সেটা চাকরির প্রফেশনে সব জায়গায় সব খারাপ থাকবে, জায়গায় খারাপ। হ্যাঁ, করে সিনেমা, খারাপ। সব জায়গায়, ব্যাংক স্কুলেও হতে পারে। হ্যাঁ, স্কুলে হতে পারে। আজকাল কত রকম ঘটনা ঘটে, প্রত্যেকদিন পেপার খুলে দেখতে পাওয়া যায়। সব কি সিনেমার ইন্ডাস্ট্রির ঘটে? আধা তো অন্য মানে সিনেমার পাতাটা দুপাতা মানুষের থাকে কিন্তু বা। সিনেমা সম্পর্কে একটা খারাপ ধারণা আছে, যারা সিনেমায় কাজ করে বা যারা টিভিতে কাজ করে হ্যাঁ, তাদের সম্পর্কে কিন্তু একটা খারাপ ইমেজ আছে সব সময়। হ্যাঁ, তো সে কারণ কি বলতো, সম্পর্কে এখানের ব্যাপারটা হচ্ছে এটা খুব ওপেন। এখানে খারাপ হলেও তুমি জানতে পারছো, ভালো হলেও তুমি জানতে পারছো। তোমার জীবনের সম্পর্কটাও খুব ওপেন, কেননা তোমার কিছুই তোমার না, সবটাই পাবলিকের। বুঝতে পারছো তো? নর্মাল জীবনেও কিন্তু একটা মেয়ের 2টো সম্পর্ক 3টে সম্পর্ক থাকে আজকাল, নর্মালি ব্রেকআপ হয়, নতুন একটা সম্পর্কে আসে। আমি কখনোই এটাকে খারাপ বলবো না। একটা মানুষের সাথে একটা মানুষের বনছে না, তাও তাদের কষ্ট করে থাকতে হবে, তাদের ঝগড়া ঝাঁটি করে একটা বাজে সম্পর্কে থাকতে হবে, তাদের জন্য ফ্যামিলি সাফার হবে, এবং তাদের যদি ভবিষ্যৎ প্রজন্ম সে সাফার হবে। তার থেকে আমার মনে হয় দুজন মানুষের আলাদা হওয়াটা অনেকটা বেটার, যদি দুজন না একসাথে থাকতে পারে। হ্যাঁ, এবং সেটা সম্পর্কের ক্ষেত্রে যদি সম্পর্ক হলো এবং ব্রেকআপ হয়ে গেল এবং পরে বিয়ে হলো, সেটা তো আরো মানে অনেক পজিটিভ ব্যাপার। অন্তপক্ষে বিয়ের আগে, বিয়ের পরে হওয়াটা আরো কষ্টকর, কারণ দুটো ফ্যামিলি অ্যাটাচ হয়ে যায়, সেখান থেকে অনেক কিছু, এই আলাদা হওয়াটা অনেক প্রসেসটা অনেক লং, এই তোমার ডিভোর্স, এই হাজারো কোর্ট কাছারি মামলা আছে। তো আমি বলবো যে সেক্ষেত্রে সম্পর্ক থেকে যদি মানুষ বুঝতে পারে যে এর সাথে আমার চলছে না, হচ্ছে না, সেটা তো বিয়ে অব্দি নিয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কথা নয়, তাই না? তো আমার তো সেটাই মনে হয়। তো সেখানে আহ, বিভিন্ন জায়গায় এটা আছে। তো শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে কি বলতো, এটা অনেক ওপেন, বুঝেছো তো? মানে তাই জন্য মানুষ বলে হ্যাঁ সিনেমার কোনো নায়িকার আমি আমি দেখেছি বিয়ে ভেঙে গেলে খুব খারাপ খারাপ কথা মন্তব্য, হ্যাঁ ও এ তো হওয়ারই ছিল, এটা এরকমই, এরা তো এরকমই। কিন্তু সে এর সেম ক্ষেত্রে চরিত্র আমি দেখছি এই ধরনের কথাও শোনা যায় যে এদের চরিত্র চরিত্র ভালো না। ভালো না। কিন্তু এদিকে তুমি একটা জিনিস, অ্যাকচুয়ালি আমাদের পুরুষ শাসিত সমাজ তো, কিন্তু একজন পুরুষের বিয়ে ভেঙে যায় যখন যায় একজন অ্যাক্টারের, আহা বেচারার বিয়েটা ভেঙে গেল। আমি এরকমও দেখেছি যে একজন মহিলার বিয়ে ভেঙে গেছে, পুরুষ দ্বিতীয় বিয়ে করছে তখন, কিংবা তৃতীয় বিয়ে করছে তখন, হ্যাঁ ঠিক আছে নতুন জীবন স্টার্ট করবে, কিন্তু একটা মহিলা করছে সেখানে প্রচুর সমালোচনা মানে আহ, সম্মুখীন হতে হয়। আমার বক্তব্য হচ্ছে মানুষ, একটা মানুষের হিসেবে যদি আমি দেখি, তো একটা প্রত্যেকজন মানুষেরই কিন্তু ভালো থাকার অধিকার আছে, জীবনটা ভালো করার অধিকার আছে। কি আসল পার্টনারের কিন্তু প্রয়োজন হয় তুমি 50 বছর পরে, সব থেকে বেশি প্রয়োজন আমার মনে হয়।
একটা সেটা এজ নার্চার মানে হয় বয়স আগে, সেটা অনেক আগে বেশি, থেকে নার্চার করতে হয়। হ্যাঁ অনেক বেশি স্ট্রং বন্ডিং হয় দেখবে, আমার মনে হয়। তো এই আমি বুঝে পাই না যে আহ, চিরকাল নারীর ক্ষেত্রে, তুমি তুমি জার্নালিস্ট, তুমিও বুঝতে পারো একজন নারী জার্নালিস্ট কত সম্মুখীন হতে হয় প্রবলেমের। তোমার দেরি করা, তোমার আহ, দৌড়দৌড়ি করা, তোমার সবকিছু, তুমি ফ্যামিলির থেকেও কোথাও শুনতে হয়, কোথাও আবার তোমার কোথাও পাড়া প্রতিবেশী থেকে শুনতে হয়, কোথায় পাবলিক থেকেও শুনতে হয়। এটা মানে মানে অদ্ভুত একটা ব্যাপার। মানে আমি মানে ধীরে ধীরে হয়তো সমাজ চেঞ্জ হচ্ছে, ভাবনা চেঞ্জ হচ্ছে, কিন্তু তবুও আমি বলবো মানে অনেকে বলবে যে বাংলাদেশে অনেক স্ট্রং, কিন্তু আমি বলবো কলকাতায়ও কিছু কম নয়। কলকাতা কিছু বাঙালি মেন্টালিটিতেই কিছু কম নয়, আমার এটাই মনে হয়। শুধু বাঙালি কেন, পুরো বাঙালি ইন্ডিয়াতেই কিছু কম এপার নয়। বাংলার ওপার বাংলার সব বাঙালি একরকম চিন্তাই করে, তাই তো? হ্যাঁ একরকম চিন্তাই করে, একদম ঠিক কথা বল। একটা বয়সের পরে বলবে কি বিয়ে কেন করছে না, এটা তো ভীষণ বড় কোয়েশ্চেন। যেমন আমাকে তো মানে মানে প্রতিবেশী থেকে আরম্ভ করে বিয়েটা খুব ইম্পর্টেন্ট। আত্মীয় স্বজনের বাড়ি গেলে সবার আগে ছেলে দেখাতে আরম্ভ করে। তো এইটাই দেখো, একটা মেয়ে কেরিয়ার করছে, তাকে বিয়ে করতেই হবে, কিন্তু একটা ছেলে দেখো সেক্ষেত্রে আমার দাদাদের কিন্তু এত চাপ ছিল না। মানে ঠিক আছে বিয়ে করছে, করবে নিশ্চয়ই, ছেলে মানুষ বিয়ে করবে, ঠিক আছে। মানে বুঝতে পারছো তো, একটা মেয়ে হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করতে হবে, মানে কি নইলে কি করে হবে। তো একটা এটা মেয়ের তো এই সামাজিক অবশ্যই চাপ একটা মানে মেয়ের, সব মেয়েদের সব মেয়ে উপরেই সামাজিক চাপটা আসে, চাপটা সমাজ আছে। থেকে যে একটা মেয়ের জীবনে শুধুমাত্র এম তো বিয়ে করা কিংবা সন্তানের জন্ম দেওয়া হতে পারে, নিশ্চয়ই এটা পার্ট অফ লাইফ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, একটা ফ্যামিলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে তার কেরিয়ারটাও তার জন্য অতটাই ইম্পর্টেন্ট আমার মনে হয়, তাই না? অবভিয়াসলি একটা সেন্সিবল একজন মানুষ হলে নিশ্চয়ই তার বাচ্চাকে একটা সময় দেবে, একটা নিজের, জান একটা ফ্যামিলি হওয়ার পরে আমাদের সবটাই একটু কমে, দেখো মেয়েদের অনেক স্যাক্রিফাইস করি আমরা, করতে হয় আমাদের, দেখেছি সেই তুলনায়। কিন্তু আমার মনে হয় একেবারে সবকিছু শেষ করে দেওয়া একটা জীবনটার মানে আমি এটা বলবো না, আমি এটা সাপোর্ট করি না। নিশ্চয়ই প্রায়োরিটি থাকবে, প্রায়োরিটি চেঞ্জ হবে, কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় যে ফ্যামিলির সাথে সাথে নিজের কেরিয়ারটাও আমার মনে হয় একটা মেয়ের এগিয়ে নিয়ে যাওয়া উচিত, একটা মেয়ের স্বনির্ভর হওয়া উচিত, আত্মনির্ভর হওয়া উচিত, এই জন্য যাতে আহ, আত্মনির্ভর একটি মেয়ের উপর, স্বাধীন ভাবে নিজের পায়ে দাঁড়ানো একটা মেয়ের উপরে কিন্তু সমাজ কিংবা কেউ ওই অত্যাচারটা করতে পারে না, আমার মনে হয়। খুব সুন্দর বলেছেন। আসলে আমাদের সমাজটা এরকম, তারপরেও চলে যাচ্ছে, সবকিছু এভাবেই যাচ্ছে, হয়তো বা কোনো একদিন পরিবর্তন হবে সবকিছু। পরিবর্তন আহ, হবে, হ্যাঁ। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, সব মানুষের জীবনে কিন্তু একটা ব্যর্থতার গল্প থাকে, আপনার জীবনেও নিশ্চয়ই আছে, এত সফল ক্যারিয়ারের পরেও নিশ্চয়ই ব্যর্থতার কোনো গল্প আছে, সেই গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ ব্যর্থতার গল্প দেখো, প্রথম দিকে কেরিয়ারের প্রথম দিকে আহ, ব্যর্থতা ছিল, একেবারে ছিল না তা বলবো না, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর। মানে আমি তোমায় এই যে এখন এখন এত স্বজন পোষণ নিয়ে কথা উঠছে, এই সুশান্ত সিং রাজপুতের এই মানে অদ্ভুত মৃত্যুর পরে, আমি জানি না এটা মার্ডার অর সুইসাইড, কিন্তু এই নিয়ে কথা উঠছে তো। তো এই এই স্বজন পোষণের প্রচুর মানে শিকার হতে হয়েছে প্রথম দিকে। যেহেতু আমার বললাম না যে আমার আমার এই ইন্ডাস্ট্রিতে আমার গডফাদার কেউ ছিল না, আমার প্রথমে যে স্ট্রাগল করে উঠতে হয়েছে, আমাকে জিরো থেকে শুরু করতে হয়েছে, তো এটা ছিল, এই ব্যর্থতা তো ছিলই। তো এই ব্যর্থতা আমার মনে হয় প্রত্যেক মুহূর্তেই এখনো হয়তো আমাদের ফেস করতে হবে। মানে আমাদের অ্যাক্টিং প্রফেশনটা না ভীষণ আনসার্টেন, মানে যারা বাইরে থেকে দেখে তারা ভীষণ একটা গ্ল্যামার চকচকে ব্যাপার, কিন্তু এটা ততটাই আনসার্টেন। প্রত্যেক মুহূর্তে আমাদের নিজেকে প্রুভ করতে হয়। একটা খারাপ কাজ আমার 10টা কাজকে ভালো কাজকে ভুলিয়ে দিতে পারে, বুঝতে পারছো? প্রত্যেক মুহূর্তে আমাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে, প্রত্যেক মুহূর্তে আমাকে নিজেকে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হচ্ছে, কাজ জোগাড় করতে হচ্ছে। মানে এটা একটা 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 তুমি যখন একটা জব করছো, তোমার একটা জানো নিশ্চিন্ত প্রত্যেক মাসের পরে এই মায়নাটা আসবে, কিন্তু তুমি যখন এই প্রফেশনে আসছো, যেমন আজকে করোনা সিচুয়েশনে কাজ কমে গেছে, হ্যাঁ, কিন্তু আমাদের খরচা কিন্তু কমেনি। তুমি একজন অভিনেত্রীর খরচা কিন্তু সবসময় সেই তাকে মেনটেন করতে হবে, পার্লার যেতে হবে, তার হেয়ারের যত্ন নিতে হবে। এটা তো হয়তো নর্মাল মানুষ বলবে কেন যত্ন নিতে হবে, কারণ একটা নর্মাল মেয়েকে বাড়িতে 14 ক্ষণ কিন্তু তাকে এই কালার করাতে হচ্ছে না টিভির জন্য, ক্যামেরার জন্য,
হ্যাঁ, স্ট্রেট করাতে হচ্ছে না, প্রত্যেকদিন আয়রন করা, এই যে শুটিং করছি কত রকম স্প্রে, কত রকম, তাতে আমাদের প্রচন্ড একটা হেয়ার লস হয়। হ্যাঁ, হেয়ার লস তো হয়। একদম। এবার এই এর জন্য তো প্রত্যেক মেনটেন করতে হয়, এই মেনটেনেন্সেরই তো খরচা। তারপরে ধরো এই যখন রোদে শুটিং করছি, কিংবা এই রোজ মেকআপ, এই ক্রিমের আলো স্কিনের এফেক্ট করছে। তারপরে আপনারা সবাই দেখতেই চান নায়িকা সুন্দর হিসেবে, সৌন্দর্যের জন্য তো একটা খরচ আছে, তার জামা কাপড়, জুতো, ব্যাগ, মানে। কিন্তু দেখো আমাদের ইনকাম যেটাই থাকুক, আমাদের কিন্তু খরচাটা সেম থাকবে। আজকে ধরো আমি একটা নর্মাল বলছি, ধরো আমার 5 টাকা আমার খরচা। হুম, এই 5 টাকা আমার খরচা করতেই হবে। আমার 10 টাকা ইয়ে করলেও 5 টাকা খরচা করতে হবে, আমার 2 টাকা রোজগার হলেও আমার 5 টাকাই খরচা করতে হবে। তো এই প্রেশারটা কিন্তু সবসময় থাকে। তার মধ্যে সবার ফ্যামিলি আছে, অনেকে নিজের ফ্যামিলিকে অনেক সাপোর্ট করে, নিজের ফ্যামিলিকে দেখে, তো সবকিছু আছে মানে। আহ, সেখানে আমি বলবো অনেক চ্যালেঞ্জিং, অনেক ব্যাপারটা প্রত্যেক মুহূর্তে আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তো ব্যর্থতা তখন ওই ওই ক্ষেত্রে লাগে যখন অনেক সময় দেখেছি স্ক্রিপ্ট হয়ে গেছে, সবকিছু ফাইনাল হয়ে গেছে, তারপরে দেখেছি যে এই স্বজন পোষণের জন্য কিংবা কিছুর জন্য, কারো ফেভারিট থাকার জন্য শেষ মুহূর্তে হয়তো বাতিল হয়ে গেছি। কিংবা এরকমও হয়েছে যে এত কিছু হওয়ার, এত কিছু সুন্দরভাবে সাজানোর পর মানে এত কিছু কাজটাও ভালো মতো হয়েছে, কিন্তু আহ, গিয়ে সিনেমায় দেখেছি যে আমার অনেকটা রোল কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা খুব কষ্টকর, জানো তো, কাজ করার পর, হ্যাঁ, সেই কাজটা পুরোটা আসলো না, তখন সেটা খুব দুঃখদায়ক। তো সেটা আমার কাছে খুব ব্যর্থতা মনে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কষ্ট করে একটা স্টোরি বানিয়ে নিয়ে গিয়েছি আমরা, সেটা হয়তো অর্ধেকই ফেলে দিয়েছে বা পুরোটাই হয়তো বাদ করে দিয়েছে। এটা কিন্তু বাদ জার্নালিজম করে দিয়েছে। প্রফেশনেও হ্যাঁ, আছে। সেম আমি দেখেছি। খুব খুব কষ্ট করে, এটা তুমি জানো, তুমি বুঝতে পারছো যে কতটা কষ্ট হয় যখন তুমি অভিনয়টা কিংবা তোমার কাজটা তোমার সন্তানের মতো, সেটা তুমি খুব মনোযোগ দিয়ে 100% করেছো, এবং তখন কি দেখছো সিনেমার পর্দায় যে অনেকটাই কেটে বাদ চলে গেছে, তখন খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। এবং ধরো আহ, এবং তুমি, আমি যেটা বলছি, ধরো স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেছে, তুমি ফাইনাল হয়ে গেছো, সবটা তুমি জানো, একটা স্ক্রিপ্ট পাওয়া মানে হচ্ছে তুমি প্রিপারেশন নিতে আরম্ভ করে দিয়েছো, মেন্টালি তুমি পৌঁছে গেছো যে তুমি ফ্লোরে যাবে, কি জামা পরবে, কি জুতো পরবে, ক্যারেক্টারটা, তখন হয়তো তোমাকে বাদ দিয়ে দিয়েছে কিছুদিন আগে, তখন অন্য কাউকে মানে কাস্ট। রেফারের জন্য তোমাকে বাদ দিয়ে দিয়েছে। তো ওটা ওই ব্যর্থতাটা খুব মানে খুবই লাগে। এবং যেটা, এটা তো এটা তো গেল প্রফেশনাল লাইফে ব্যর্থতা। পার্সোনাল লাইফের ব্যর্থতা অনেক সময় লাগে যখন, তো মানে প্রথম দিকে আমার ছিল, আমার মনে হতো আমার ফ্যামিলি সাপোর্ট করছে না, থাকে না, আমি এত কষ্ট করছি, মেয়ে করছে, আমার মাকে বোধহয় আমি ইমপ্রেস করতে পারছি না, থাকে না, তোমার তুমি যাই করো, তোমার বাড়ির লোক যতক্ষণ, তোমার নিজের লোক যখন তোমার কাজটার প্রশংসা না করে না, সেই সেই মানে মানে তখন মনে হয় যা সারা দুনিয়া প্রশংসা করলেও হচ্ছে না। তো এটা প্রথম দিকে আর খুব বাড়ির ছিল লোকরা কিন্তু যে দেখেও না, বাড়ির লোকরা কিন্তু কাজগুলো দেখেও না। দেখেও না অ্যাকচুয়ালি, মানে দেখেও না সেটা, খুবই দুঃখের হয়। আহ, মানে প্রথম দিকে আমার এটা খুব ছিল, পরের দিকে তবুও দেখছো। কিন্তু হ্যাঁ, আমার তুমি বলছো না সাপোর্টিভ ব্যাপারটা, আমার সেজ পিসির কথা আমি বলবো। আহ, তিনি আমায় প্রচন্ড সাপোর্ট করেছেন প্রথম দিন থেকে। আমার সেজ পিসি, আহ, আমার ছোট পিসি, এরা আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। আমার সেজ পিসি জীবনে একটি সিনেমা করেছিলেন, হ্যাঁ, এবং তারপরে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। এবং সেই সিনেমা ছিল মানময়ী গার্লস হাই স্কুল বলে, উত্তম কুমারের সাথে। এবং তাকে রাস্তায়, তিনি এত সুন্দরী ছিলেন, তাকে রাস্তায় দেখে ডিরেক্টর অফার করেন। এবং অনেক মানে জোরাজুরি করার পর আমার জেঠু এবং আমার দাদু ছিলেন গাইনোকোলজিস্ট, তো আমার মানে বাবার বাবা, তো পারমিশন দিয়েছিলেন ওই একটা সিনেমাই করতে। এবং ওই সিনেমাটা উনি করেন, এবং তারপরে তার বিয়ে দিয়ে দেওয়া, তার বিয়ে হয়ে যায়। এবং তারপরে যথারীতি আর কিছু হয় না সেই সময়, বুঝেছো তো। এবং তার খুব ইচ্ছে, মানে সে খুবই, মানে আমার প্রত্যেকটা আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ, যদি আমি বলি কোনো একজন দেখেছেন যিনি ভীষণ সাপোর্ট করেছে, তো আমার সেজ পিসি। এবং আমার সেজ পিসি এখনো আমায় প্রচুর সাপোর্ট করে। আমি হয়তো অনেক এই করোনার জন্য বেশি যেতে পারছি না, কিংবা আমার অনেক সময় কাজের জন্য যেতে পারি না, কিন্তু মনে মনে তারা আমার খুব কাছে। আমার সেজ পিসি, আমার কাজিনসরা, যারা আহ, ওরা খুব প্রাউড ফিল করে আমার জন্য। এটা আমার, মানে এটা আমার কাছে খুব বড় পাওয়া। আমার ছোট পিসি যারা দেখে দেখে আমায় ফোন করে, আমার ছোট পিসি নাগপুরে থাকে, ওখান থেকে ফোন করে। আমার দিদি
লন্ডনে থাকে, ওখানে যদি কিছু আসে কিংবা কিছু এলো খুব খুশি হয়ে ফোন করে। তো ওদের এই পাওনাটা অনেকটা বড় পাওনা, এই ব্যর্থতাগুলো ভুলিয়ে দেয়। কিন্তু প্রথম দিকে খুব ব্যর্থতাটা ছিল যে মা প্রথম দিকে দেখতো না, এখন মা মানে আমার সামনে কোনোদিন, আমার মা হচ্ছে কিরকম বলতো, আমার সামনে কোনোদিন আমার প্রশংসা করেনি। ছোটবেলায় কি কিন্তু ধরো কিছু হলো কাছে পায়ে, পেছনে চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, এখন শুনি নাকি লোকজনকে বলে প্রাউড, মানে বলে যে এটা করেছে, পেপার কিনে আনে, আমার ফটো বেরোলে, আমার ইন্টারভিউ এলে, তো এটা ভালো লাগে এখন। তো আসলে এটা তারা ব্যর্থ। হয়তো দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে, এবং আমাদের সাথে আরো অনেক দর্শক আছে আজকে। তাদের নামগুলো একটু পড়ে শোনাতে চাই, কিছু কিছু মেসেজও পড়ে শোনাতে চাই। এসকে ভুইয়া লিখেছেন অনেক সুন্দর বলেছেন। তারপর সাইদ সাদিক আহমেদ তিনি লিখেছেন গুড ডিসকাশন, কিপ ইট আপ। সাইদ আদনান লিখেছে এবং আরো অনেকেই দেখছে আমাদের সাথে। আহ, আমি হ্যাঁ, প্রচুর দেখতে প্রচুর লোক দেখ। হ্যাঁ, তো বাবা, আহ, অনেকে দেখি। আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমাদের সাথে যুক্ত থাকে, আমাদের এই শোটি দেখে, এবং আমাদের পেজে লাইক দিয়ে তারা যেন আমাদের সাথে যুক্ত থাকে, অবশ্যই যেন অবশ্যই। আমাদের যে শোগুলো আসবে সেগুলো তারা দেখতে পারে। আর এই মুহূর্তে কিন্তু একদম। আমাদের এই শোটি দেখা যাচ্ছে news360bt.com এর যে ওয়েব পোর্টালটি আছে সেখানে দেখা যাচ্ছে, এবং সেই সাথে দেখা যাচ্ছে আমাদের পেজটাতে, এবং একই সাথে ইন্সপায়ারিং বাংলাদেশের পেজও দেখা যাচ্ছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব আবারও আমাদের সাথে থাকার জন্য। এবারে আমরা একটু অন্যরকম প্রশ্নে চলে যাব। আমরা এবার র‍্যাপিড কোয়েশ্চেন নামে আমাদের একটা রাউন্ড আছে, আমাদের একটা সেশন আছে, সেটাতে আমরা যাব। খুব শর্ট আচ্ছা অ্যানসার দিতে। তো আমি কি শুরু করব? আচ্ছা। হ্যাঁ, করো। সবচেয়ে প্রিয় মানুষকে? সবচেয়ে প্রিয় মানুষ আছে একজন স্পেশাল মানুষ। আচ্ছা, এটা সিক্রেট, দর্শকরা হ্যাঁ মনে হ্যাঁ, হয় এটা কি সিক্রেট যে দর্শকরা জানতে পারবে না? সিক্রেট, হ্যাঁ, আমি আহ, এইটুকুনি বলতে পারি, সে আমার খুব ছোটবেলার বন্ধু। আহ, অনেক ছোটবেলায়, অনেক বছর ধরে আমার চেনে। আহ, খুবই আহ, পছন্দের মানুষ, খুবই ঝগড়া করি, খুবই আহ, আহ, মানে মাঝে মাঝে কথা বলি না, রাগ করি, কিন্তু কোথাও খুব সে সাপোর্ট করে, আমার সব কাজ সাপোর্ট করে। অনেক সময় বিভিন্ন কাজ নিয়ে ঝগড়া হয় তার সাথে। আহ, মানে ধরো তর্ক বিতর্ক হয়, কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস তর্ক বিতর্ক হওয়া ভালো, সেটা তাহলে আরো একটা ভালো দিক বেরিয়ে আসে। তো আহ, কিন্তু হ্যাঁ, সে আমার স্ট্রাগলটা জানে, আমার বহু পুরনো বন্ধু, সে আমার খুব ক্লোজ, ভেরি ক্লোজ টু মাই হার্ট। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা পরের প্রশ্নটাতে যেতে চাই, সেটা হচ্ছে সবচেয়ে অপছন্দ কে? সব থেকে অপছন্দ আহ, সেই সব মানুষ যারা খুব অপরচুনিটি, এবং যারা ভীষণ মানে সুযোগ সন্ধানী, এবং আহ, আহ, যারা ভীষণ আহ, মানে আমি বলবো যে কোনো সম্পর্কে বিশ্বাসঘাতক যারা অ্যাকচুয়ালি, এবং যারা ভীষণ মিথ্যে কথা বলে, সেই সব মানুষ আমার ভীষণ অপছন্দের। মানে সেটা একজন মানুষ না, এরকম অনেক মানুষ আছে যে যারা ভীষণ মানে থাকে না, প্রয়োজনে তোমাকে যোগাযোগ করে, প্রয়োজনে ইউজ করবে, কিংবা তোমার ব্যাক বাইটিং করবে, সামনে বন্ধু দেখাবে, পেছনে আহ, তোমার শত্রুতা করবে, সেই সব মানুষ আমি বলবো। সেরকম অনেক মানুষ আছে, প্রত্যেকের জীবনে আছে, তোমার জীবনে আছে, আমার প্রফেশনাল পার্সোনাল সব জায়গায় আছে। তো আমি সবার, সেই সব, আমি সবার জীবনেই আছে এই ধরনের একজন, হ্যাঁ একজন না একাধিক মানুষও থাকে অনেক সময়। হ্যাঁ, একাধিক, অ্যাকচুয়ালি একাধিক থেকে আমি নাম বলতে পারবো না, এতজন। হ্যাঁ আছে, তো অনেকেই আছে। তাদের আমি একটাই কথা বলবো যে আহ, কিংবা জেলাস করে, পর্যন্ত জেলাসিতে এগুলো হয় মেনলি, যে জেলাস করে লাভ নেই। আমি আমি যারা আমার থেকে মানে সাফল্য বেশি দেখেছে, কিংবা যারা আমার থেকে অভিজ্ঞ, তাদের আমি জেলাস করি না। কোন একটি মেয়ে হয়তো আমার থেকে বেশি ভালো, তার ফ্যান ফলোয়ার বেশি ভালো কাজ করছে, আমি তার আমি কখনো তাকে জেলাস করি না, আমি তাকে বোঝার চেষ্টা করি সে কিভাবে করছে। হ্যাঁ, তার থেকে শিক্ষা নিই, বুঝেছো তো? মানে এটাই কারো এটাই সমালোচনা করা করা খুব ইজি, খুব ইজি। কারো সমালোচনা, এই কি পোশাক পরেছে, ও এই পোশাকে ফটো দিয়েছে তাই জন্য এর এত ফলোয়ার হচ্ছে। না, আমি তার থেকে বোঝার চেষ্টা করি, যে শিক্ষানোর চেষ্টা করি কিভাবে, মানে সে একটি মেয়ে হয়ে কতটা স্ট্রং পয়েন্ট নিজেকে দাঁড় করিয়ে, এবং কতটা লড়ে এই জায়গাটায় মানে
এটা করছে, কতটা দৃঢ়তা আছে তার মধ্যে। শেখার অনেক তো কিছু সেটা আমার আছে। কাছ থেকে শেখার অনেক কিছু আছে তার থেকে। তো একদম। আমি পজিটিভলি নিই, সব সব চেষ্টা করি সবার কাছ থেকে কিছু না কিছু শেখার। আমিও আমি একই চাইবো, কাজটাই এবং করি। যারা করে এটা হ্যাঁ কি বলছো? আমিও একই কাজটাই করি সব সময়, যে ভালো কারো হ্যাঁ কাছ থেকে একদম। ভালো শেখার চেষ্টা করি, তাকে হিংসা করার বদলে। এবং আমি আশা হ্যাঁ, করি যে একটা মানুষের অন্যরাও দেখো আমরা একই হ্যাঁ কাজটাই করে, সবাইও যেন একই কাজ হ্যাঁ করে আমাকে দেখে কাজটা বা কর, আমি এটাই বলবো আমার হেটার্সদেরও আমি এই কথাই বলবো যে শিক্ষা নাও একটা মানুষের কাছে। আমি যেমন 100% পজিটিভ হতে পারি না, আমার মধ্যেও নেগেটিভ আছে, আমার মধ্যে ভালো খারাপ মিশিয়ে মানুষ, নইলে তো আমরা ভগবান হতাম, তাই না? তো আমার পজিটিভ দিকগুলো নাও, আমিও যেমন পজিটিভ দিকগুলো নিই। মানুষের নেগেটিভটা দেখো না, মানে আমি যাকে দেখছি তারও তো নেগেটিভ আছে, নেগেটিভ দিকটা নিলে আমি নেগেটিভ হব, আমার খারাপ হবে। তো আমি কারো পজিটিভটা নিলে আমি নিজে পজিটিভ থাকবো, নিজে যখন তুমি নিজে পজিটিভ থাকবে না, তোমার চারপাশে মানুষরা সেই ভাইবসটা পাবে, ভাইবস পাবে একটা, যে কত পজিটিভ মেয়েটা। সাফল্যটা কতটা পেয়েছো কতটা পাওনি ম্যাটার করে না, তো একটা মানুষ হিসেবে তুমি অনেক পজিটিভ, চারিপাশের মানুষকে হ্যাপি রাখতে পারছো, এটা অনেক বড় ব্যাপার, তাই না? একদম। আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে জীবনের সবচেয়ে সুখের স্মৃতি, খুব শর্টে বলতে হবে। জীবনের সব থেকে সুখের স্মৃতি, এখনো আসেনি সেই সুখের স্মৃতি। আর সব দুঃখের স্মৃতি কি আছে? সব থেকে দুঃখের স্মৃতি হচ্ছে যেদিন আমার বাবা মারা যান। 18th of June আমার মনে আছে, সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এবং আমি তখন অনেক ছোট, আমি ক্লাস 5 থেকে 6 উঠবো। সেই সময়টায় আমার বাবা আহ, মানে না আমার 5 রেজাল্ট বেরিয়ে গেছে, হ্যাঁ। আমি আমার 6 আমি ফার্স্ট হয়েছিলাম সেবার, ক্লাস 5 আমি বেলতলা গার্লসে পড়তাম। সেই আমার বাবার মারা যাবার দিনটা আমাকে যখন প্রথম বলা হয়, ওই বয়সটা আমি বিশ্বাসই করতে পারিনি আমার বাবা মার, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এবং যখন আমার এত বাবার বয়স ডেড মারা বডিটা, গেছে, বিশ্বাস করাটাই কঠিন। হ্যাঁ আমার বাবার ডেড বডিটা নিয়ে আসা হয়েছিল, এবং আমি আমার বাবাকে ওই অবস্থায় চিনতেই পারছিলাম না। মানে আমার মনে হচ্ছিল মানে হতেই পারে না এটা, মানে আমি মানে এটা বললে খুব অবাক লাগবে, মানে ক্লাস 10 অব্দি আমি আমি স্বপ্ন দেখেছি। আমি আমার বাবার খুব ক্লোজ ছিলাম। আমি স্বপ্ন দেখতাম যে এখন যে মানে স্বপ্নে দেখতাম যে এখন যে সিচুয়েশনটায় আমি আছি, যে বাবা নেই, আমরা মানে আমি পিতৃহীন, সেই সিচুয়েশনটা একটা স্বপ্ন। অ্যাকচুয়াল হচ্ছে আমি ক্লাস 5 আছি, এবং আমি দরজাটা খুলছি, রোজ বাবা অফিস থেকে আসতো, এবং বাবা এসছে, আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরছি, মানে এই স্বপ্নটা। এবং সেই সময় এই স্বপ্নটার মধ্যে যে প্রত্যেকটা মানুষের একটা গন্ধ আছে, আমি না বাবার গন্ধটা পেতাম। এবং আমার মনে আছে একদিন মা সকালবেলায়, সকালের দিকে স্বপ্নটা দেখি মা ডাকছে, এবং ডাকছে তো আমার মনে হচ্ছে বাবার হাতটা ছেড়ে যাচ্ছে আমার, বাবা চলে যাচ্ছে, এবং আমি স্বপ্নের মধ্যে প্রচন্ড জোরে জোরে কাঁদছিলাম, এবং সেটা আহ, মানে ইয়েতে হয়েছিল। তো এই ইনসিডেন্টটা, বাবার মারা যাওয়াটা আমি কোথাও মেনেই নিতে পারিনি, মানে অনেক বয়স অব্দি আমি মেনে নিতে পারিনি। ক্লাস 12 অব্দি আমার মনে হয়েছে ওই স্বপ্ন দেখতাম আমি। তারপরে ধীরে ধীরে হয়তো ম্যাচিওর হয়েছি, বুঝেছি। তখন আমি কবিতা লিখতাম, এখনো মাঝে মাঝে লিখি। আমার সবকিছু আমার বাবাকে নিয়েই হতো। আর এবং আমি কোনো সেই সময় আমি কোনো খুশির কবিতা লিখতে পারতাম না। আমার সবটা কবিতায় দুঃখ থাকতো কেন জানি, মানে খুবই এটা আমার হয়তো আমার মানে মাথায় প্রচুর মানে একটা স্ট্রং ইম্প্যাক্ট ফেলেছিল বাবার মারা যাওয়াটা। তো এইটা থেকে দুঃখের বেশি আমার কাছে কিছু ছিল না, মানে আমার জগৎ আমার বাবা ছিল, এবং দুঃখের একটা জগৎটা স্মৃতি আসলে। হ্যাঁ আমার আমার অন্ধকার হয়ে গেছিল, আমার মনে হচ্ছে জাস্ট অন্ধকার হয়ে গেছে আমার জগৎ। খুবই দুঃখের একটা স্মৃতি আসলে। তারপর আমাদের পরবর্তী প্রশ্নে চলে যেতে হবে। প্রিয় বেড়াতে যাবার হুম হুম। জায়গা। আহ যেখানে গেছি না যেখানে যাইনি? দুটোই। দেখো, যাইনি এটা আমার বিভৎস ইচ্ছা, আমি একবার যাই, সেটা হচ্ছে গ্রিস, স্যান্টোরিনি। আর ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা যদি তুমি দেশের মধ্যে বলো, যাইনি, তাহলে সেটা কাশ্মীর। জানো তো এবারেও আমার যাওয়ার কথা ছিল মে মাসে, আর করোনা, এবং আমার যাওয়া ক্যান্সেল। কাশ্মীরটা আশা আমার যাওয়া করছি হয়নি। এই করোনা থেকে আমরা মুক্তি পাবো, এই মহামারী থেকে মুক্তি পাবো, এবং আপনিও যেতে পারবেন আপনার পছন্দের আর জায়গায়। আর মানে দুঃখের আহ, কথা হলো, যতবার কাশ্মীর হয়েছে জানো তো, ততবার আহ, মানে কিছু না কিছু, কাশ্মীরে তো জানোই প্রত্যেক সময় একটা মানে একটা খারাপ সিচুয়েশন, সবসময় যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে। তো
যতবার মানে একবার টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, তারপর ওই সেনাদের গলা কেটে ফেলা হলো, তো সেই সময় এরকম হলো সব ক্যান্সেল হয়ে গেল, যারা গেছে তারাও আটকে গেছে, মানে এরকম একটা সিচুয়েশন হলো। আর ঘুরতে যাওয়ার মানে যেটা দেখেছি সেরকম জায়গার মধ্যে আমি বলবো থাইল্যান্ড। থাইল্যান্ড আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। এবং থাইল্যান্ডে আমি ইয়েতে গেছিলাম আন্ডার ওয়াটার, যেটা ড্রাইভ করতে, এবং ওটা মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা। যে আমি একটা জলের মাঝখানে, একটা সমুদ্রের মাঝখানে, এবং হাতে আমার মাছের খাবার ছিল, মাছগুলো এসে খাচ্ছিল, এত পিস, এত শান্তি কোথায় মানে আমি আমার লাইফে কখনো অনুভব করিনি। এটা একটা। আর একটা হচ্ছে আমি একবার গেছিলাম নৈনিতাল পাহাড়ে। নৈনিতাল থেকে আর একটু উঁচুতে একটা টিলা টপ বলে একটা জায়গা আছে, এবং পুরো কুয়াশায় ঘেরা, মনে হচ্ছিল যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তাহলে এটাই। চারিদিকে কুয়াশা, তার মাঝখানে বড় বড় দেবদারু গাছ। আমি একা ঘুরতে ভালোবাসি। থাইল্যান্ড ট্রিপও আমার একা, এবং এখানেও আমি একা গেছিলাম। তো মানে অদ্ভুত একটা, মনে হচ্ছিল ওই পাহাড় থেকে আর নিচে না নেমে আসি, আমাদের ওখানেই বাংলাদেশে থাকি। কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, আশা করছি এরপরে আমাদের বাংলাদেশেও এসে দেখে আমার যাবেন খুব সুন্দর ইচ্ছা আছে, জায়গা। জানো তো, বাংলাদেশে আমি 3বার গেছি, কিন্তু আমার কক্সবাজার বিচ দেখা হয়নি। আমার ওখানে বন্ধু বান্ধব প্রচুর, এবং তারা বলেছে এবার আসলে আমি মানে অবশ্যই আমি কক্সবাজার সব বিচ, দীর্ঘ সমুদ্র সৈকত, তো এটা অবশ্যই এর পরের বার আসলে অবশ্যই হ্যাঁ। দেখবেন। মানে আর আর একটা তোমাকে বলা হয়নি, আমরা অ্যাকচুয়ালি বাঙাল, মানে আমার অরিজিন বাংলাদেশ, বুঝেছো তো। আমরা বরিশালে বানরিপাড়া গুহঠাকুরতা, আচ্ছা বুঝেছো তো। তো আচ্ছা, তাহলে আমার খুব ইচ্ছে আমাদের একবার দেশের মেয়ে। জীবনে, হ্যাঁ, আমার খুব ইচ্ছে জীবনে একবার আমি বরিশাল যাই। হ্যাঁ, শুনেছি সেখানে এখনো ওই বাড়ি আছে, এবং আহ, তখনকার যারা প্রতিবেশী ছিল তারা, আমার দাদু একবার গেছিল, যে তারা ওখানে দেখে রেখেছে, এবং তারা খুব আপ্যায়ন করেছিল যখন গেছিলেন। দেখো, ধর্ম তো একটা মানুষের, হিন্দু মুসলিম এটা আমরা ক্রিয়েট করছি মানুষেরা, কিন্তু মানবিকতা একটা ব্যাপার আছে তো। তো আমার মনে হয় না ধর্ম একটা মানুষকে মানে মানুষত্ব কিংবা মানুষকে আলাদা করতে পারে। তো কোথাও ওই 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 টানটা কিন্তু আমার সব যারা মানে বাংলাদেশের বন্ধু, তারা কিন্তু সবাই মুসলিম, এবং আমার কলকাতায় প্রচুর বন্ধুরা আছে যারা মুসলিম, কিন্তু মানে আমার কিন্তু মানে প্রচুর মানে আমি প্রচুর গেছি এরকম, আমার খুব ভালো লাগে। এবং আমি আমার, তুমি যদি আমার ফেসবুকে ঘোরার ফটো দেখো, আমি দিল্লি প্রচুরবার গেছি, আমি জামা মসজিদ গেছি, আমার খুব ভালো লাগে। আমার যে কোনো ধর্মের আহ একটাই কথা বলেছে, মানুষকে ভালোবাসো। তো আমি সেটা মানে খ্রিস্টানদের গির্জাতেও গেছি, আমি গুরুদুয়ারাতেও গেছি, আমার খুব ভালো লাগে। আমার ধর্মীয় স্থানে যেতে খুব ভালো লাগে, বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানতে খুব ভালো লাগে। এটা আমার খুব মানে এটা আমার খুব একটা ফেভারিট জিনিস। আমি এমনকি ওই আকবরের আহ ফতেপুর সিক্রিতে খুব দেখবে ওখানের মাজারটা খুবই বিখ্যাত, ওখানেও আমি গেছি, মানে আমার খুব ওয়ান অফ মাই ফেভারিট জায়গা ওটা। তো চাদর চড়ে ওখানে খুবই খুবই মানে বলে জাগ্রত ওখানকার, মানে ভগবান একটাই আমার মনে হয়। তো আমি ওখানে চাদরও চড়িয়েছি, আমার খুব খুব ফেভারিট একটা জায়গা। তো সেটাই, আমার বাংলাদেশে প্রিয় একবার যাওয়ার খুব ইচ্ছে আছে, খুব অবশ্যই ইচ্ছে আছে। অবশ্যই আমরা দেখতে চাই বাংলাদেশে আপনাকে। প্রিয় পোশাক এবং প্রিয় রং কি? আমার প্রিয় পোশাক হলো কিন্তু শাড়ি। শাড়ি আমার খুব ভালো লাগে। আর মানে আর বিশেষ করে ঢাকাই জামদানি। ঢাকাই জামদানি, আমি বাংলাদেশে লালবার গেছি, আমার মনে হয় লাল রঙের ঢাকাই একটা কিনে এনেছিলাম। এই এত ভালো ঢাকাই ওখানে পাওয়া যায়। আর এখন তো কত রকম ঢাকাই বেরিয়েছে, সব ঢাকাই, আমার ঢাকাই খুব ফেভারিট শাড়ি। ঢাকাই জামদানি কিংবা বাংলাদেশি যে শাড়িগুলো হয় খুব পাতলা ঢাকাই, যেগুলো খুব সুন্দর মসলিনের উপর ঢাকাই, ঢাকাই আমার খুব স্কিনের উপর। ফেভারিট। হ্যাঁ। খুব ভালো তো লাগলো শুনে যে ঢাকায় জামদানি আর আপনার রং ফেভারিট। হচ্ছে, হ্যাঁ, রং হচ্ছে 3টে রং খুব ফেভারিট, তার মধ্যে লালটা খুবই ফেভারিট, কারণ লাল আমার পরলেও ভাল লাগে। কিন্তু লাল ছাড়াও মানে থাকে না সমান, আমি কাউকে কম বেশি দিতে পারি না। সাদা এবং কালো, লাল সাদা কালো, আমি খুব সিঙ্গেল কালার পছন্দ করি। একদম। আহ ডাক নাম কি? আমার ডাকনাম মামুন। আবার বলবেন। মামুন, মামুন। আমার প্রচুর ডাকনাম আছে, তার মধ্যে মামুন একটি, যেটা আমার বাড়িতে ডাকে মা, মামুন ডাকে। আচ্ছা, আমার পাড়া প্রতিবেশীরা মামুন নীলা ডাকে। ছেলেদের নাম। হ্যাঁ। মামুন কিন্তু ছেলেদের নাম। আমাকে কিন্তু আমাকে ছোটবেলা থেকে, আমার অ্যাকচুয়ালি আমার আমার আগে আমার একজন ভাই হয়, এবং সে 3 মাস অব্দি বাঁচে।
তো আমি যখন হই, এবং আমাকে কিন্তু খুব ছেলের মতো করেই মানুষ করা হয়েছিল আমার বাবা মা আমাকে। আমি অনেক হ্যাঁ, এবং আমি তোমায় বলছি আমার ক্লাস 8 অব্দি আমার বয়স্কার চুল ছিল। আমি ছেলেদের জুতো পরতাম, ছেলেদের জিন্স পরতাম, ছেলেদের জামা কাপড় পরতাম। এবং আমি মনে আছে আমার পাশের পাড়া দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলাম ক্লাস 7 এবং আহ, দুজন ছেলের মধ্যে তর্ক হচ্ছিল আমি ছেলে না মেয়ে। বুঝতে পারছো তো, বয়স্কার চুল পুরো ছেলেদের মতো, আর আমি একটু হেয়ারই ছিলাম, তো একটু ছেলে ছেলে ব্যাপার আসছিল, হালকা বাচ্চা ছেলের মতো লাগছে। তো এরকম, তো সেইভাবে হয়তো তুমি, তাই জন্য হয়তো আমার এরকম নাম দিয়েছে বাবা মা। তো যাই হোক। খুব মজার একটা বিষয় জানলাম। প্রিয় শখ হ্যাঁ, কি? আমি পাশেই দেখতে পাচ্ছি গিটারের মাথাটা দেখতে পাচ্ছি। প্রিয় শখ কি গান নাকি? মিউজিক আমার ভীষণ প্রিয়। আমি গান শুনতে ভালোবাসি। আমি খুব ভালো গাইতে পারি না, কিন্তু আমার গানটা খুব ফেভারিট। কিন্তু আহ, মানে মিউজিকটা খুব ফেভারিট। অ্যাকচুয়ালি প্রিয় শখ যদি তুমি বলো তাহলে আমার নাচ। আমি নাচ করতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। মানে নাচ করতে আমাদের পারলে মানে হয়তো দুঃখেও। যদিও আজকে সময় বেশি নেই, তো আপনি র্যাপিড ফায়ার কোয়েশ্চেন রাউন্ড পার করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাবার আগে একটু জানতে চাই যে ভবিষ্যতে নিজেকে নিয়ে কি পরিকল্পনা আছে? দেখো, ভবিষ্যতে নিজেকে নিয়ে পরিকল্পনা বলতে অবভিয়াসলি নিজের একটা ফ্যামিলি স্টার্ট করার ইচ্ছা আছে, অবশ্যই আছে। সেটা প্রত্যেকটি মেয়েরই থাকে, একটি সুন্দর ফ্যামিলি। কিন্তু তাছাড়াও আমার এই প্রফেশন ছাড়াও আমার খুব ইচ্ছে আছে একটা ক্যাফে করার, বিজনেসের দিকে যাওয়ার একটু। কেন আমাদের প্রফেশনটা বললাম না, খুব আনসার্টেন। তো ফ্যামিলি স্টার্ট করতে গেলে কিংবা কিছু একটা, আমি যদি আমার সার্টেন কিছু থাকে, ধরো একটা আহ, একটা যদি আমি ফ্যামিলি স্টার্ট করি, তাতে আমার কিছুটা টাইম তো তাকে দিতে হবে, সে ফ্যামিলিকে দিতে হবে। একটা মানে সংসার করা মানে দুটো ফ্যামিলির সাথে, ফ্যামিলির সম্পর্ক। আর যে কোনো, যে আমরা যদি আমার প্রফেশনকে টাইম দিয়েছি বলে আজকে আমি এই জায়গায়, ফ্যামিলিকে টাইম দিলে সে ফ্যামিলিটাও সুন্দর হবে, সংসারটাও সুন্দর হবে। তো সেখানে টাইম দিতে গেলে তো এই টাইমটা একটু কমবে। তো আমি ঠিক করেছি, এবং যদি আমি তারপরে নিজের ফিউচার ফ্যামিলি প্ল্যানিং করি, তখন একটা অনেকটা সময় নিজের ছেলে মেয়েকেও দিতে হবে, তাই না? তো সেখানে আমি ভেবেছি যে আমার একটা, যদি আমি সাইডে একটা কোনো বিজনেস করি, আমার খুব ইচ্ছে আছে একটা বিজনেস স্টার্ট করার। এবং আমার খুব ইচ্ছে আছে কোনো প্রোডাকশন করার ভবিষ্যতে গিয়ে। হয় একটা প্রোডাকশন তো করার ইচ্ছে আছেই, ভীষণ ভাবে প্রোডাকশন করার ইচ্ছে আছে। এবং তার সাথে সাথে আমার একটা ক্যাফে কিংবা একটা কিছু এরকম, মানে ক্যাফে খোলার খুব বা ইচ্ছা আমরা আছে। শীঘ্রই সেটা দেখতে পারবো। তো আমাদের অনুষ্ঠান হ্যাঁ, একেবারে হতেই পারে। শেষ পর্যায়ে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে যাবার আগে আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের যারা দর্শক আছে এবং স্পেশালি যারা নারী, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আমি তাদেরকে একটাই কথা বলবো, একজন নারীর সবার প্রথম দরকার এই এই সিচুয়েশনে নিজেকে শিক্ষিত করা, নিজেকে শিক্ষার আলোতে নিজেকে পৌঁছে দেওয়া। এবং শিক্ষিত করা মানে শুধু ডিগ্রি শিক্ষিত না, তার সাথে সাথে জানা বিভিন্ন দেশ বিদেশের বই পড়া, মিউজিক শোনা। একজন নারীকে নিজেকে সমৃদ্ধ করা উচিত চারিদিক থেকে। হ্যাঁ, জেনারেল নলেজ সব থেকে নিজেকে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভীষণ ভাবে সমাজ সম্বন্ধে জানা উচিত, কি অবস্থা কি। এবং আমার মনে হয় একজন নারীকে মানে আমার যদি কোনোদিন মেয়ে হয়, আমি তাকে অবশ্যই ক্যারাটে শেখাবো। নিজের আত্মরক্ষা এখনকার দিনে খুবই খুবই প্রয়োজন। এবং তার সাথে সাথে আমি নিজেকে নারী হিসেবে বলতে চাই যে প্রত্যেকজন নারীকে যে স্বনির্ভর এবং নিজের চারিত্রিক দৃঢ়তা অনেক স্ট্রং, নিজের উপরে কনফিডেন্সটা নারী ভীষণ স্ট্রং। কেন আমরা প্রত্যেকদিন অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমি আগের দিন বলছিলাম যে শুনি, অনেক শিক্ষিত মেয়ে সেটা মুখ বুজে সহ্য করে। আমার মনে হয় না একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই একটা নারীর জীবন শেষ হয়ে যাওয়া। সেটা যদি তোমাকে অত্যাচার করে, তোমার একটা সম্পর্ক সুস্থ থাকলে সেটার জন্য নিশ্চয়ই তুমি প্রাণ দিয়ে দাও। কিন্তু যেই অসুস্থ সম্পর্ক, সেটা থেকে আমার মনে হয় একজন নারীর যে দৃঢ়তা থাকা উচিত, সেটা থেকে বের করে আসা, সেটার বিরুদ্ধে কথা বলা, নিজের গলা ওঠানো, আওয়াজ ওঠানো, এবং স্ট্রংলি মানে অন্যায় দেখলে এবং অন্যায় সহ্য করা, কোনোটাই একটা নারীর উচিত না। অন্যায়, একটা লাইন আছে না যে অন্যায় করা এবং অন্যায় সহ্য করা বাবা, দুটোই অপরাধ, এবং অন্যায় দেখা সমান অপরাধ। তো সেটা একটা নারী হিসেবে আমার মনে হয় যে
এটা একদম সহ্য করা উচিত না, এবং একজন নারী নিজের ফ্যামিলির সাথে সাথে নিজের ফিনান্সিয়ালি নিজের স্বনির্ভর হওয়া খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর একজন খুব শিক্ষিত নারী হলে তার সন্তানও শিক্ষিত হবে আমার মনে হয়। খুব সুন্দর তো একজন নারী জানতে হিসেবে এটা। থ্যাংক ইউ সো মাচ গো। তুমি এই যে কথাটা আমি বলতে পারলাম, আশা করি এপার বাংলা ওপার বাংলা সব নারীরা আমাকে শুনতে পাচ্ছে, জানতে পারছে, তার এবং তাদের, অনুপ্রাণিত হবে। হ্যাঁ, তারা অনুপ্রাণিত হোক, আমি চাই সেটা। অনেক অনেক ধন্যবাদ। আমরাও চাই যে আমাদের এখানে যারা অতিথি আসে তাদের জীবনের কথা শুনে বা তাদের অনুপ্রেরণার গল্পগুলো শুনে তারাও যেন অনুপ্রাণিত হয় এবং তাদের যে একদম, আমি উপলব্ধিগুলো নারীদের একটাই কথা বলবো, হেরে যেও না। মানে আজকে তুমি হেরে যাচ্ছ, কাল কিন্তু হেরে গেলে চেষ্টাটা বন্ধ করে দিও না। কেননা প্রত্যেক দিন তুমি লড়াই করো, তো একদিন নাহলে এই লড়াই করতে করতে তুমি দেখবে তুমি জিতবে, কারণ ভগবানও একদিন চাইবে যে তুমি যেত। একটা এত পরিশ্রম করছে, এত লড়াই করছে একটা মেয়ে কিংবা একটা মানুষ, তাকে ভগবানও একসময় জিজ্ঞেস করে বল তুই কি চাস। আমার মনে হয় ঠিক একদম। ভগবানও শান্তনী, তার কাছে নত হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের যারা অডিয়েন্স আছে, যারা নারী আছে তাদেরকে এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আবারও আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন। থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই আসবো। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আমি আমার সব ফ্যানদের বলছি, অবশ্যই পেজটি লাইক করো, কমেন্ট করো, আমাদের আলোচনায় কমেন্ট করো। বিভিন্ন বিষয়, ভালো ভালো ব্যক্তিত্বরা এখানে এসছেন, তাদের কথা শোনো, নিশ্চয়ই নিজেরা অনেকটা অনুপ্রাণিত হবে, নিজে অনেক পজিটিভ থট হবে। কারণ অনেকেই আমার ফেসবুকে পেজ আছে, অনেকেই পজিটিভ আছে, অনেকে নেগেটিভও আছে, আমি প্রচুর নেগেটিভ কমেন্টও দেখতে পারি। আমি তাদের বলতে পারি, তাদের কাছে আমার মনে হয় যে জ্ঞানের আলোটা অতটা পৌঁছয়নি, তাহলে তাদের জ্ঞানের আলোটা পৌঁছানো দরকার। তো তাই জন্য আমার মনে হয় যারা জীবনে লড়াই করেছে, যারা লড়াই করে আজকে বিভিন্ন জায়গায় পৌঁছেছে, তাদের কথা শোনা উচিত। তো অবশ্যই পেজটি লাইক করো। আর থ্যাংক ইউ সো মাচ মাইয়া, ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। অনেক ধন্যবাদ শান্তনী। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, আজকের ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরিতে, পাওয়ার্ড বাই news360bd.com। আমরা চেষ্টা করব আমাদের আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।